দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতন্ত্রে গণতন্ত্রে। আপনাদের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। দর্শক, গত দুদিন যাবৎ, আজ এবং গতকাল যাবৎ পরিবহন ধর্মঘট যেটি অঘোষিত ছিল এবং গাড়ি ঘোড়া বন্ধ ছিল এবং একটি বিরাট ভোগান্তি পোহাচ্ছিলেন যাত্রীরা, যারা সড়ক ব্যবহারকারী রয়েছেন তারা। একইভাবে সেই ভোগান্তিতে ছিলেন ছাত্রছাত্রী, রোগী সহ সবাই ছিলেন এবং এই সীমাহীন দুর্ভোগের একটি সমাপ্তি হয়েছে। আজকে আবার বাস চলাচল শুরু হয়েছে বিকেল থেকে। সড়ক পরিবহন সমিতি, পরিবহন মালিক এবং সরকারি পক্ষ মিলে একটি বৈঠক হয়েছে। শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে, তারপর এটি সমাধান হয়েছে। যে বিষয়টি নিয়ে মূলত এটি দেয়া হয়েছিল যে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র ব্যক্তিত্ব তারেক মাসুদ এবং সাংবাদিক মিশুক মুনি সহ 5 জনের প্রাণহানির মামলায় বাস চালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। গত 22 ফেব্রুয়ারি এই রায়ের প্রতিবাদে প্রথমে আঞ্চলিকভাবে ধর্মঘটে ডাক দেওয়া হয়েছিল। তারপর সাভারে বাস চাপায় এক নারী হত্যার দায়ে চালকের বিরুদ্ধে গত সোমবার মৃত্যুদণ্ডের রায় দেন আদালত। এরপরই গতকাল থেকে লাগাতার একটি কর্মবিরতি বলছেন কেউ বলছেন ধর্মঘট। মূলত যান চলাচল বন্ধ ছিল এবং আমরা রাস্তাঘাটে বিভিন্ন রকম বিশৃঙ্খলা দেখেছি, যানবাহন থেকে যাত্রীদের নামিয়ে দিতে দেখেছি, কোথাও অগ্নিসংযোগের ঘটনা দেখেছি, পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে আমরা দেখেছি। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এই অবস্থা কেন এবং আমাদের বর্তমান সড়ক ব্যবস্থার কি অবস্থা সেটি নিয়েও কথা বলবো। আমাদের সঙ্গে আছেন জনাব মশিউর রহমান রাঙ্গা এমপি, এলজিআরডি প্রতিমন্ত্রী এবং সভাপতি সড়ক পরিবহন সমিতি। আছেন রুহিন হোসেন প্রিন্স, সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা এমপি। আছেন রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় নেতা সিপিবি, কেন্দ্রীয় কমিটির সদস্য তিনি, এবং আছেন পীর হাবিবুর রহমান, সিনিয়র সাংবাদিক। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের জনতন্ত্রে গণতন্ত্রে। দর্শক, আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, স্ক্রিনে দেখানো টেলিফোন নাম্বারে ফোন করে আমাদেরকে প্রশ্ন করতে পারেন এবং যারা অতিথি রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে পারেন। আমরা এই যে বিষয়গুলো বলছিলাম, গত দুই দিন ধরে যেই ঘটনাগুলো ঘটছিল এবং এর আগে আঞ্চলিকভাবে ধর্মঘটের একটা অবস্থা ছিল এবং আমরা যতটুকু জানি সেই ধর্মঘটের সুরাহা করতে যে একটি বৈঠকও হয়েছে, যারা মালিক সমিতির লোকজন রয়েছেন, শ্রমিকরা যারা রয়েছেন এবং সরকারের মন্ত্রীদের সাথেও বৈঠক হয়েছে যতটুকু আমরা জানি। তো এই যে একটা অবস্থা এবং শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রুহিন হোসেন প্রিন্স ভাই, আপনার কাছে শুরুতে আসতে চাই। শ্রমিকদেরও বিভিন্ন অধিকার নিয়ে আপনারা কাজ করেন এবং যেই অবস্থাটা সৃষ্টি এবং এটি আদালতের একটি রায় এবং সেটিকে অবজ্ঞা করে বা সেই রায়টি তারা মানছেন না, সেই দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছেন। আসলে শ্রমিকদের এই দাবিটুকু কতটুকু যৌক্তিক বা কতটুকু আসলে তাদের জন্য অযৌক্তিক হয়েছে, মানে আইন পরিবর্তন বা আইন সংশোধন বা আইনে যা আছে সেটি তাদের স্বার্থ কতটুকু ক্ষুণ্ণ করছে বা তাদের এই আন্দোলনটুকুই কতটুকু যৌক্তিক, জানতে চাই আপনার কাছে। না, ধন্যবাদ আপনাকে। আসলে যেটা দিয়ে আপনি শুরু করেছেন যে এই হঠাৎ করে যেভাবে বাংলাদেশে পরিবহন ব্যবস্থায় যে নৈরাজ্যকর ঘটনা ঘটল এবং পুরো দেশবাসীকেই জিম্মি করার মতো ঘটনা ঘটলো, আমার মনে হয় এটা কেউ গ্রহণ করেনি। এখন দেখার ব্যাপার যে এইটা কি কারণে ঘটলো। এখন ঘটনা যদি দুইটা ঘটনা দেখেন, একটা তো প্রথমে বলা হচ্ছে যে একটা দুর্ঘটনার পর, প্রথমটা যেটা আপনি বললেন, এই দুর্ঘটনার পর বিচার হচ্ছে। বাংলাদেশে তো এমনি বিচার হয় না, বিচারহীনতার সংস্কৃতি চলছে। সেই বিচারে একজনের দণ্ড দেওয়া হলো। সেই দণ্ডের বিরুদ্ধে যেহেতু আইনগতভাবে বিচার হলো, নিশ্চয়ই দণ্ডের বিরুদ্ধে প্রয়োজনে উচ্চ আদালতে আপিল করার সুযোগ ছিল, সেটা করতে পারতো। তো এই জায়গাটা আপনি দেখার ব্যাপার যে এটা ঘটনার সাথে সাথেই আমরা দেখলাম একটা অঞ্চলে লাগাতার ধর্মঘট শুরু হয়ে গেল, তারপরে খুলনা অঞ্চলে শুরু হলো। আমরা আবার পত্রিকায় দেখলাম যে স্থানীয় প্রশাসনের সাথে কম্প্রোমাইজ হয়েছে, তারা ওই অঞ্চলে উইথড্র করছে। তো পরের দিন আবার দেখলাম যে মধ্যরাতেই, অলৌকিকভাবেই শব্দটা বলবো আমি, যে সারা বাংলাদেশে এক ধরনের কর্মবিরতি বলেন, ধর্মঘট বলেন, নৈরাজ্যের সৃষ্টি হয়েছে। সেটির উত্তরে পরে যেটা শুনলাম, কিন্তু আরেকটি ঘটনা যেটা শুনলাম, সবারে যেটা বললেন, একজন নারীকে, এইটা কোনো ক্রমেই দুর্ঘটনা বলা চলে না, কোর্টে প্রমাণিত হয়েছে এটা একটা হত্যাকাণ্ড। আপনি গুলি করে যেমন হত্যা করতে পারেন, এটাও তো ওই রকমের একটা হত্যাকাণ্ড। তার জন্য আমাদের দণ্ডবিধি অনুযায়ী সর্বোচ্চ একজনকে রায় দেওয়া হয়েছে, স্বচ্ছ বিচারের যে শাস্তি সেটা দেওয়া হয়েছে। তা আমার বিবেচনায় শ্রমিকদের দাবি দেওয়া এক জিনিস, আর এইবারের যে ঘটনাগুলো ঘটলো এইটা পৃথক। আমার বিবেচনায় যে শ্রমিকদের সাথে প্রকৃত স্বার্থের এইবারের এই ঘটনাটা নাই। ছোট্ট করে সেটা যদি বলি, সেটা কি, দেখুন আমাদের বিশেষ করে যে ড্রাইভারদের নিয়ে কথা হচ্ছে, এই ড্রাইভারদের আমি শ্রমিক নেতাদের সাথে কথা বলে দেখেছি, ওনারা বলতে চান যে সড়ক দুর্ঘটনা বা এই ধরনের দুর্ঘটনা 106টা কারণ আছে।
আমাকে যদি বলেন এখানে বসে আমি হয়তো 20-25টা বলতে পারবো, পীর ভাই আরও বলতে পারবেন, উনি মালিকও নেতা মন্ত্রী, উনি হয়তো আরও বেশি বলতে পারবেন, সেটা আমাদের ব্যাপার না। তো এই ঘটনাবলী ঠিক আছে, সেইটার জন্য কি কি করা যায় সেইটা আমরা খুঁজে বের করতে পারি। আমরা জানি যে ড্রাইভারদের যথাযথ প্রশিক্ষণ নাই, তার লাইসেন্সের কি ঘটনা ঘটে, তার একটা অমানবিক জীবন চলছে, এই ধরনের অনেক কিছু বলা যেতে পারে। কিন্তু তার মানে তো এইটা নয় আমরা এইরকম লাইসেন্স তো দিতে পারি না যে সে দুর্ঘটনা ঘটবে, এবং ঘটলে যদি প্রমাণ করা যায় যে সেইটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, তাহলে আইনে যেটা আছে সেই ব্যবস্থা তো গ্রহণ করতেই হবে। এইটা তো কেউ করতে পারে না। আমাদের আজকে আমরা দেখি, একসময় তো সিনেমায় এগুলো দেখা যেত যে কিভাবে এই ধরনের ট্রাক চালিয়ে বাস চালিয়ে তাদেরকে দিয়েই কিভাবে হত্যাকাণ্ড সংঘটিত করা হয়। এই যে পরের রায়টা সেটা দেখা গেল। তাহলে তো এইখানে আপনি আইনের ঊর্ধ্বে এমন কোনো দায় মুক্তি দিতে পারেন না। তো বাংলাদেশে কেমন যেন আমরা দেখলাম এইবারে ওনারা একটা দায় মুক্তির সংস্কৃতি চাইলেন। এই ঘটনার সাথে সাথে দেখলাম যে আমাদের আরেকজন মন্ত্রী, যিনি সড়ক পরিবহন শ্রমিকদের নেতাও বটে, উনি অবশ্য অনেক নেতা, উনি গার্মেন্টস নেতা, কত নেতা যেন উনি আছেন আর কি, তা তিনি সাথে সাথে বললেন না এই দণ্ডে এত বছর না, এত বছর না, এত বছর। উনি একজন মন্ত্রীও পদে বসে আছেন, উনি এই জায়গায় চলে গেলেন। আইনের যিনি আইন প্রণেতা, তিনি ওই আইনকে তোয়াক্কা করে নতুন আইনের কথা নিজেই মানে এটা বলা বলি শুরু করে দিলেন। সুতরাং এই কথাগুলোই আমি দেখলাম সামগ্রিক নৈরাজ্যের সৃষ্টি করলো, শ্রমিকদের দাবি দেওয়ার থাকলো না। আমার এই পয়েন্টে শেষ কথা বলি, দেখুন শ্রমিকরা তাদের ঐক্যবদ্ধ থাকবে, এবং আমরা জানি, আমরাও যখন এই আন্দোলন করি বা আমাদের যারা আছেন আমরা বলি যে রাজনীতি যার যার, শ্রমিক কর্মচারী এক কথা, তারা তার দাবি নিয়ে আন্দোলন করবেন, তার মান উন্নয়নের জায়গায় করবেন। কিন্তু সম্প্রতিকালে দেখবেন বাংলাদেশে একটা খুবই মজার ঘটনা ঘটে গেছে, এই শ্রমিকদের আলাদা আন্দোলন আপনি খুঁজে পাবেন না, দেখবেন শ্রমিক মালিক ঐক্যের বিষয়টা, এইটা যেন তেল আর পানির মিশানো জায়গাটা। আরেকটা হয় শেষ হচ্ছে এনাদের নেতা হচ্ছেন একজন মন্ত্রী, তিনি আরো অনেক কিছুর নেতা। সুতরাং এর যোগফল যা হয় আলটিমেটলি নৈরাজ্যজনক ঘটনা ঘটছে, শ্রমিকের স্বার্থ বিঘ্নিত হচ্ছে, এটাই আমি এখন দেখতে পাচ্ছি। পীর হাবিব ভাই, যেটা হচ্ছে একটা নৈরাজ্য হয়ে গেল 2 দিন যাবত এবং খুবই জনদুর্ভোগ হলো, দায় কে নেবে, দায় কার উপর যাবে? যে কোনো ঘটনায় আমরা একটা গণতান্ত্রিক সমাজে যখন বসবাস করি তখন আমরা সরকারের কাঁধে চাপিয়ে দিই। মানুষের জান মাল হেফাজত, সব কিছুর নিরাপত্তা, মানুষের জীবনযাত্রা চলাফেরা সব কিছু স্বাভাবিক রাখা সরকারের দায়িত্ব। কিন্তু এইবার যে ঘটনা ঘটলো, এখানে আসার আগ মুহূর্তে যেটা গাবতলীতে যে শ্রমিকটা বাস শ্রমিক গুলিবিদ্ধ হয়েছিল, সে ঢাকা মেডিকেলে মৃত্যুবরণ করেছে, এই দায়িত্বটা কে নেবে? এইবারের ঘটনাটা কি ঘটেছে? আমাদের মন্ত্রীরা শপথ ভঙ্গ করেছেন, তারা শপথ নিয়েছেন রাগ বা অনুরাগের বশবর্তী তারা হবেন না। আদালত রায় দিয়েছে, বলেছে যে যাবজ্জীবন কারাদণ্ড। কাদের? বাংলাদেশের সৃষ্টিশীল 2 সন্তান, যারা একজন নির্মাতা এবং একজন চলচ্চিত্র নির্মাতা এবং একজন সাংবাদিক চিত্রগ্রাহক, এবং তারা যে ক্রিয়েটিভিটি, তাদেরকে গোটা বাংলাদেশ সেই দিন স্তব্ধ হয়েছিল। সেদিন যোগাযোগ মন্ত্রী ছিলেন সৈয়দ আবুল হোসেন, সেই দিনও তিনি বিদেশ যাওয়ার সময় একটা বিমানবন্দরে পেয়ে তিনি আমাকে জিজ্ঞেস করছেন, আপনি সেই দিন আমাকে আমার পদত্যাগ চেয়েছিলেন, এখন কি সড়কে দুর্ঘটনা হয় না? প্রতিদিন বাংলাদেশের 64 জন মানুষ প্রাণ হারায় সড়ক দুর্ঘটনায়, একটা জরিপে দেখা গেছে, এবং প্রতি বছর সেটা 1.5 লাখের মতো সেটার সংখ্যা দাঁড়িয়ে যায়। তো সেইখানে মানুষের জীবনের যে গ্যারান্টি, সেখানে কি করলেন আমাদের এই যে নৌ পরিবহন মন্ত্রী, তার একটা রাজনৈতিক বর্ণাঢ্য অতীত রয়েছে, কিন্তু আজকের বাংলাদেশে তিনি একজন ভিলেনের কাতারে, ভিলেনের অবয়ব নিয়ে তিনি আজকের বাংলাদেশে আবির্ভূত হয়েছেন। জি, এইভাবেই সত্য। আপনারা মানুষের ভাষা জানেন না, এইভাবে কথা বললে তো কথা বলা যাবে না। আপনি আপনার বলেন, এইভাবে কথা বললে কথা বলা যাবে না। আপনি বলবেন না, আমি বলবো না। আপনি কি এইভাবে কথা বললে কথা বলা যাবে না? আপনি বলুন, আপনি দুই মন্ত্রী পদত্যাগ করা উচিত। যদি গণতন্ত্র, শিষ্টাচার, তারা সরকারি ভাষায় সরকারি বাসভবনে বসে, সেই সরকারি বাসভবনে কথা বলতে দেন না কেন? আপনি কথা বলতে দেন না, আপনি এইভাবে কথা বললে হবে না তো। আমি আমার মন্ত্রী, আমি সরকারের সাথে আপনি কথা বলতে পারেন না। আপনি গণতান্ত্রিক ভাষায় কথাবার্তা বলেন, অগণতান্ত্রিক অংশীদারিত্বের আমরা যে ইস্যু নিয়ে কথা বলতে আসছি, কথা সবারই হোক, কথা বলার সুযোগ দেওয়া হোক।
কথা অবশ্যই দিতে হবে, কথা বলুন না, কিন্তু আপনি বলেন, আপনি বলেন না, আপনার কথা বলেন, এদিকে ঢুকেন না, আপনি আসল কথা বলেন। শোনেন, বাংলাদেশের রাজনীতিতে ঠিক আছে, এইসব একটা মন্ত্রীকে এইসব দর্শক, আমরা আছি জনতন্ত্রে গণতন্ত্রে। আমাদের সঙ্গে আমাদের অতিথিরা রয়েছেন। কথা বলছিলেন সিনিয়র সাংবাদিক পীর হাবিবুর রহমান। জনাব পীর হাবিবুর রহমান, আপনি বক্তব্য রাখছিলেন, আমরা এক পর্যায়ে আমরা একটু বিরতিতে গিয়েছিলাম। আমি যে কথাটা বলছিলাম যে সংবিধান লঙ্ঘন করেছেন মন্ত্রী, শপথ ভঙ্গ করেছেন। তিনি শপথ করেছিলেন বঙ্গভবনে, রাগ বা অনুরাগের বশবর্তী হবেন না। আদালত রায় দিয়েছে একজন শ্রমিককে যাবজ্জীবন দণ্ড, তিনি সেখানে শ্রমিকদের পক্ষ নিয়েছেন। খুলনায় স্থানীয় প্রশাসন যে আন্দোলন তারা বন্ধ করে দিয়েছিল, প্রত্যাহার করে ফেলেছিল, সেইটা পরবর্তীতে মন্ত্রীর বাসায় বসে সেই আন্দোলন শুরু করানো হয়েছে। আইনমন্ত্রী বলেছেন আদালতে আপনারা যান, সেতুমন্ত্রী বলেছেন এই ধর্মঘট অযৌক্তিক, এটা মেনে নেওয়া যায় না, গ্রহণযোগ্য নয়। সেখানে নৌ পরিবহন মন্ত্রী বলছেন চালক মনে করে যাবজ্জীবন যদি দেওয়া হয়, বিধান রাখা হয়, তাহলে তারা চালাতে পারবে না। তিনি তাদেরকে উস্কানি দিয়েছেন। এবং এখানে নৌমন্ত্রী থাকলে বেশি ভালো হতো। গণমাধ্যমে এসেছে, থাকলে ভালো হতো না। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ভিলেনের অবস্থায় আবির্ভূত হয়েছেন, তার রাজনৈতিক অতীত রয়েছে। কিন্তু আমি যেটা বলছি, আজকে টেলিভিশনের যে খবরগুলোতে আমরা দেখেছি, সেই খবরে মানুষের যে সাধারণ পথচারীদের যে ভাষ্য নেওয়া হয়েছে, সেখানে কি করা হয়েছে, মানুষ কি বলছে সেটা শুনতে হবে। আজকে ক্ষমতার প্রাসাদে বসে থাকলে হবে না, রাজপথের মানুষের ভাষা শুনতে হয়, না হয় ক্ষমতাচ্যুত হলে পালাবার পথ থাকে না। অতীতে অনেককে দেখা গেছে। যাই হোক, আমি যে কথাটা বলছিলাম যে আমি মনে করি যে আজকে এই যে লাশটা পড়েছে, যেটা শ্রমিকের লাশ, সেইটা এবং তারা যেভাবে মানুষের জনদুর্ভোগ সৃষ্টি করেছে, একজন সরকারের ক্ষমতার অংশীদার থেকে, ক্ষমতার মধ্যে থেকে, যেখানে সরকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিরাপদ করবে, মানুষের চলাফেরার গ্যারান্টি দেবে নিশ্চিতভাবে, সেইখানে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা হয়েছে, গণদুর্ভোগ সৃষ্টি করা হয়েছে। এবং এই মালিক শ্রমিক মিলে তারা যে পক্ষপাতিত্ব নিয়েছেন মন্ত্রীরা, দুজন মন্ত্রী, একজন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী, যে ভূমিকা নিয়েছেন মশিউর রহমান রাঙ্গা এবং শাহজাহান খান, তারা শপথ ভঙ্গ করেছেন, পক্ষপাত নিয়েছেন, মালিক পক্ষের পক্ষপাত নিয়েছেন। তারা ওই দায়িত্ব পদত্যাগ করে ছেড়ে এসে তারা মন্ত্রিত্ব গ্রহণ করেন নাই, এই জন্য তারা পক্ষপাতিত্ব করেছেন। এই নির্লজ্জ পক্ষপাতিত্বের জন্য তারা পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীর উচিত জনগণের অনুভূতি, আবেগ অনুভূতির দিকে তাকিয়ে এদেরকে বরখাস্ত করা। আমরা একটু মাননীয় মন্ত্রীর কাছে যেতে চাই, অনেক কথাই হলো, কি বলবেন আপনি? ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, এবং আমি পীর সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, প্রিন্স সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক না বুঝেই ওনারা কথা বলেছেন, অনেকগুলো না বুঝে। আমি বললে হয়তো ওনাদের ভুলটা জনদুর্ভোগ আমি শুধরাই দিতে পারবো। বেশ, আমি চাচ্ছি যে ওনাদের যে ভুল ধারণাটা, এটা আমি একটু ক্লিয়ার করে দিই। আগে একটু সময় দিতে হবে কিন্তু আমাকে। সেটি হচ্ছে যে এখানে জনদুর্ভোগের কথা বলেছেন, আবার বলেছেন যে একজন শ্রমিক হত্যা হয়েছে। শ্রমিক তো আর শাহজাহান খান হত্যা করে নাই, কিংবা আমিও হত্যা করি নাই। গণতন্ত্রের কথা যদি বলে, আমাদের শ্রমিকদেরও কিন্তু গণতন্ত্র আছে। আমি পরিবহন মালিক সমিতির সদস্য, আমি কিন্তু শ্রমিক সংগঠনের সভাপতি কিংবা নয়, আমি মালিক সংগঠনের। আমাদের কাছে তারা কাজ করে খায়, এবং তারা গাড়ি চালায়। গাড়ি চালাতে গিয়ে রাস্তায় তাদের অনেক ধরনের সমস্যা হতে পারে। যেখানে রাস্তা আমাদের অপ্রতুল রাস্তা অল্প, রাস্তা ছোট, হাট বাজার, ধান শুকানো মানুষের, হাইওয়েতে হাট বাজার, স্কুল, এমনকি সব কিছু রয়েছে। সেখানে একটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটতেই পারে। এবং আমি মনে করি যে আমরা দুঃখ প্রকাশ করেছি, আজকেও প্রেস কনফারেন্সে আমরা দুঃখ প্রকাশ করেছি যে রামি সুকমুনির যে হত্যাটা হয়েছে, এইটার সম্বন্ধে আমাদের শ্রমিকদের নিয়ে তারা একটা আন্দোলন করছিল খুলনাতে। তারা খুলনা বিভাগ বন্ধ করে দিয়েছিল। আমরা সেটা নিয়ে 27 তারিখ রাত্রে আমরা একটি সরকারি বাসভবনে বসেছিলাম। আমরা বসে এই ধর্মঘটটা পরের দিন এটা কিন্তু তার আগের দিন যেটা পীর সাহেব বলছিলেন যে ধর্মঘট উইথড্র করা হয়েছে, উইথড্র করা হয়নি, এটা সেদিনও আমরা জানি। ন্যাশনাল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ যারা ছিল তাদের সাথে আমরা বসেছিলাম একটি বাসায়। আপনারা পরিবহন আমরা চাচ্ছিলাম যে পরবর্তী দিনে সড়ক ও যোগাযোগ মন্ত্রীর ওখানে তারা গিয়ে বসে এই জিনিসটাকে, তারা একটা আন্দোলনটাকে, আপনারা সংগঠনের নেতা হিসাবে বসেছেন, রাইট, এটা তারা প্রত্যাহার করে নেবে, মানে পরের দিন বিভাগীয় এটা তারা প্রত্যাহার করে নেবে। ঠিক ওই মুহূর্তেই খবর আসলো যে আজকে 27 তারিখ, আজকে আরেকজনকে ফাঁসি দেওয়া হয়েছে, মানে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। ফাঁসি দেওয়া হয়নি তো আদেশ দেওয়া হয়েছে। তারা ফাঁসি দেওয়া হয়েছে বলেছে, ফাঁসি দেওয়া নয়, আদেশ দেওয়া হয়েছে, যে আরেকজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তখন একটা শ্রমিকদের মধ্যে অসন্তোষ শুরু হয়ে গেল। বিভিন্ন জেলার থেকে টেলিফোন আসতে লাগলো যে আমরা তাহলে গাড়ি চালাবো না, আমরা গাড়ি বন্ধ করে দিলাম। সেই মুহূর্তেই কিছু গাড়ি কিন্তু
সেই রাত্রেই সন্ধ্যার পরে পরেই সেই গাড়িগুলো কিছু বন্ধ হয়ে গেছে। এবং আমরা তাদেরকে অনেক রিকোয়েস্ট করেছি যে না, আমরা দেখতেছি ব্যাপারটা আইনের গতিতে চলুক, আইনের গতিতে যাইতে দেন। আইনের এখানে বিরোধিতা করা হয় না এই কারণেই যে আইনের বিরোধিতা করার সুযোগ কিন্তু আইনেই রয়েছে। আমি যদি জুডিশিয়াল কোর্টে আমি যদি কোনো মামলায় আমার বিপক্ষে যাই, আমি কিন্তু সেটা আপিল করতে পারি হাইকোর্টে, এই প্রভিশন কিন্তু আছে। তো আইনের প্রতিবাদ করার ভাষা আইনেই আছে। এবং হাইকোর্টে যদি আমরা না হয়, জজ করে না হয়, আমি হাইকোর্ট করতে পারি, হাইকোর্ট না হলে সুপ্রিম কোর্ট করতে পারি। আমি বিভিন্নভাবে কিন্তু আমি আইনের বিষয়টা আইনের মাধ্যমেই আমি করতে পারি, বা আইনের মাধ্যমে এটা সংক্ষুব্ধ নয় কিংবা বিচার বিভাগের প্রতি আমাদের বা শ্রমিকদের এটা কোনো রকম আমি মনে করি যে কোনো কটূক্তি নয়, এটা আইনের ভাষায় বক্তব্য আছে। তারপরে শ্রমিকরা দেখে সেখান থেকে তারা উঠে গেল, তারা বললো যে আমরা আপনাকে পরে জানাচ্ছি। পরের দিন ওই দিনে আমরা দেখলাম খানিকক্ষণ পরে, ওই 1 ঘন্টার মধ্যে আমরা বিভিন্ন জেলা থেকে খবর পাচ্ছি যে না, তারা গাড়ি বন্ধ করে দিয়েছে। অনেক জায়গায় সমস্যাও হয়েছে। এবং আপনারা লক্ষ্য করবেন যে আজকে পর্যন্ত ঢাকায় কিন্তু গতকালকে পর্যন্ত বিকাল পর্যন্ত ঢাকায় কিন্তু গাড়ি চলেছে। আমি ঢাকার সড়ক পূর্বে খন্দকারের নাইতুল্লাহ সাহেব আমরা একসঙ্গেই ছিলাম। আমার বলছি না, ঢাকায় অন্তত গাড়িটা আমরা চালায় রাখি। ঢাকায় আমরা হট করে গাড়ি বন্ধ করলে অনেক মানুষের অনেক অসুবিধা হয়। লং রুটে তারা শ্রমিকরা বন্ধ করেছে, তারা কর্মবিরতি করছে। তাদের কথা হলো যে আমরা যদি রাস্তায় গাড়ি চালাই, একটা গরু সামনে পড়তে পারে, একটা ছাগল পড়তে পারে, কোনো জায়গায় বটবটিক পড়তে পারে, কোনো জায়গায় রিক্সা সামনে পড়তে পারে, অপ্রশস্ত রাস্তায় অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তাহলে আমরা কিসের উপরে কেমন করে আমরা যদি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে আমাদের যদি ফাঁসি হয়, তাহলে আমাদের পরিবারকে কে দেখবে? আমরা 9টা পর্যন্ত যেটা দেখেছি, শ্রমিকরা বাসগুলো আটকে দিচ্ছিলেন। না, রাইট, কোনো জায়গায় হয়নি আমি তা বলবো না। কোনো জায়গায় যে আমাদের শ্রমিকরা এটা করে নাই আমি বলবো না, এটা বলবো না যে না তারা করে নাই, আমি এটা বলি। এবং আমি গতকালকে যেটা আমাদের গাবতলিতে হয়েছে, যারা এটা পুলিশের যারা রেকর্ড করেছে তারাও এটা দেখেছে বা তারা এটা দেখবে কারা এটা করেছে। পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে, পুলিশকে আঘাত করেছে, তারা পুলিশের ভেঙে দিয়েছে, পুলিশের গাড়ি রেকারকে আগুন জ্বালিয়ে দিয়েছে, এটা পুলিশের কাছে রেকর্ড আছে। এবং আমরা রাইট এটা যখন গতকালকে আমরা খবর পেয়েছি যে তারা এটা অন্য একটি রাজনৈতিক দল তাদের নিজের স্বার্থ উদ্দেশ্যের জন্য 2 তারিখ থেকে তারা একটা আন্দোলনে যাবে, তারা এর মধ্যে ইনভলভ হয়ে গেছে, তখন আমরা কিন্তু অনেক চিন্তার মধ্যে পড়ে গেলাম। আমরা আজকে সকালবেলা ওই কারণে, এবং আমরা শুনেছি যে রাত্রে আমাদের গাবতলির ভিতরে আমাদের শ্রমিকের গাড়ি ভেঙে দেওয়া হবে এবং সরকারি দলের লোকজন ভেঙেছে এই কথা বলে আমাদের ছেড়া প্রচার করা হবে যে গাড়ি ভেঙে দেওয়া হবে রাত্রেবেলা। আমরা সঙ্গে সঙ্গে সেটা আমরা পুলিশকে জানিয়ে আমরা একটা গোয়েন্দা সংস্থাকে বলে আমরা বললাম যে আপনারা একটু শক্ত একটা অবস্থান নেন, আদারওয়াইজ একটা গাড়ি ভাঙার ব্যাপার রাত্রে ঘটতে পারে। এটা গাবতলী অন্য কোথাও জায়গাতে কিন্তু আমাদের খুব বেশি একটা এরকম হয়নি। সারা বাংলাদেশে অনেক জায়গায় বিক্ষিপ্ত এই ধরনের একটা ঘটনা ঘটতে পারতো, যেখানে ইতিপূর্বে অনেক হরতালের এ ধরনের অনেক নজির রয়েছে, কিন্তু সেরকম আমরা না দেখে আমরা দেখলাম শুধুমাত্র গাবতলী। কারণটা হচ্ছে ওখানে একটি রাজনৈতিক দলের একটা শক্ত অবস্থান তাদের ওখানে আছে, সেই কারণে আমরা দেখলাম যে পুলিশের সঙ্গে এবং আজকে সেনাবাহিনীর সঙ্গেও তারা একটা সংঘর্ষ করেছে, যে লোকগুলোকে আমরা চিনি না, আমরা জানি না। যার কারণে আমরা সকালবেলা আজকে যোগাযোগ মন্ত্রী, সড়ক পরিবহন যোগাযোগ মন্ত্রী এবং আইন মন্ত্রীর সঙ্গে বসে আমরা সিদ্ধান্ত নিলাম যে না, এই বিষয়টাকে একটা নিটক করা দরকার এবং আইনি যদি সরকার যদি একটু সহায়তা করি, আমরা যারা সংক্ষুব্ধ হয়েছে, যাদের আমরা মনে করি যে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, যাদের আপনার মৃত্যুদণ্ড হয়েছে, সে বিষয়টা আমরা আইনেই আমাদের আমরা কি বলে এটাকে আমরা রিড করতে পারি বা আমরা আপিল করতে পারি, আমরা আপিল করে আমরা সেটা করবো। তারপরে হচ্ছে এবং তারপরে আমরা 12:30টার দিকে আমরা বাংলাদেশ সড়ক পরিবহন সমিতিতে বসে আমরা সারা বাংলাদেশের শ্রমিক নেতাদের এখানে কনসেন্ট নিয়েই তাদের নেতাদের সঙ্গে বসে আমরা এই জিনিসটাকে আমরা নিউট্রাল করেছি এবং তারপরে আমরা তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি যে এটা আস্তে আস্তে কিন্তু অন্যদিকে যাচ্ছে, জনগণের দুর্ভোগ হচ্ছে, হুট করে এই ধরনের সংগঠন থেকে এটা করা ঠিক না। অহেতুক শাহজাহান খানকে যেভাবে বলা হচ্ছে, শাহজাহান খানকে আমি মনে করি এভাবে বলাটা ঠিক না, এভাবে বলাটা উচিত নয়। আমরা আমাদের যে শপথ তার বিন্দুমাত্র আমরা এইটার কোনো বরখেলাপ করি নাই। তারাও জনগণ, যারা শ্রমিক, যারা হত্যা করে যদি কারো হাত দিয়ে হত্যা হয়ে থাকে তারা নিশ্চয়ই বিচারের সম্মুখীন হবে এবং তাদের বিচার হবে, তাদের ফাঁসি হবে। আমরা এর ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আইনের গতিতে চলুক আমরা এটা চাচ্ছি। যেখানে সড়ক দুর্ঘটনার মধ্যে 304, 304-এর ক, 304-এর খ 2টা ধারা রয়েছে, সুতরাং সেখানে কেন এই মার্ডার কেস করা হলো এটাও আমরা যখন কাগজপত্র উঠাবো আমরা তখন দেখতে পারবো। এখন এই মুহূর্তে আমরা ঠিক বলতে পারি না আমরা তারা শ্রমিকরা কি করেছে কি বলেছে আমরা এটা বলতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আইনের গতিতে চলুক, এটাই তারা চাচ্ছে, আমরা এটাই চাচ্ছি যে আইনের গতিতে আইনকে চলতে দাও। এখানে আমাদের ব্যক্তি কোনো স্বার্থ নাই, আমাদের কোনো স্বার্থ নাই। আমরা চাই যে এখানে যে বিভ্রান্ততা সৃষ্টি করেছে বিভিন্ন জনে এবং না জানেই যারা কথা বলছে, আমি তাদের কাছে অনুরোধ করতে চাই যে না জেনে
যারা কথা বলছে, যারা এগুলো বলছে, তাদেরকে আমি অনুরোধ করব আপনারা বোঝেন, আপনারা শুনেন, আমাদেরকে দরকার দাঁড় করান। আমরা প্রেস ক্লাবে আমরা বলতে পারি, এটা আমাদের নিশ্চয়ই আপনারা জিজ্ঞেস করেন, আমরা আপনাদের জবাব দেবো ঠিক মতো। কিন্তু এইভাবে আমরা যদি টেলিভিশনের সামনে কাউকে নিয়ে, ব্যক্তিগত কাউকে নিয়ে, যদি আমি শেষ করি, আমি শেষ করব, আমি আগে বলেছি যে আমাকে দুইজনে মিলে আমাকে আপনারা আক্রমণ করবেন, দুইজনের সময়টা আমাকে দিতে হবে, দুইজনের সময়টা আমাকে সবথেকে বেশি দেওয়া হয়েছে। অবশ্যই ঠিক আছে, আমি অবশ্যই বলবেন, দুইজনের সময়টা আমাকে দিতে হবে, দুইজনে আমার কাছে জবাব চাচ্ছেন, দুইজনে আমার আমরা আমাদের কথা বলতেছি, কারোর কাছে ঠিক আছে, আপনার কাছে একটা ভুল হইতে পারে, আমাদের কাছে আমাদের যেটা মনে হয় সেটা কথা বলি, জনগণই জাজ করবে কে কি বলছে। আমি যে কথাটা প্রিন্স ভাই বলছি, একটা হলো কি যে আজকেও কিন্তু উচ্চ আদালত সকস করেছে যারা এই ঘটনা ঘটিয়েছে, যারা এই ঘটনার নেপথ্যে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সকস করেছে উচ্চ আদালত। এবং আমি মনে করি আজকের এই ঘটনার নেপথ্যে যেরকম একজন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর খবর যেভাবে বেরিয়ে এসেছে, আজকে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে কালকে থেকে, এবং যে সহিংসতা এবং মানুষের উপর যে জুলুম, যে অত্যাচার, একটা সিএনজি কে ভাঙচুর করা হয়েছে, অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়েছে, তাদের চালাতে দেওয়া হয় না, পাওয়ার দাবিতে, মানুষ হত্যার লাইসেন্স পাওয়ার অধিকার নিয়ে মন্ত্রীরা যখন এদের পক্ষে কথা বলে, খুনিদের পক্ষে, তখন প্রধানমন্ত্রীর উচিত একটা তদন্ত করা। কারণ যদি সরকার বিরোধী কোনো রাজনৈতিক দল আজকে এই ঘটনা ঘটাতো এবং কোনো সরকার বিরোধী কোনো রাজনৈতিক নেতার বাসভবনে বসে যদি এইরকম একটা পরিকল্পনা দিয়ে ঘটনা ঘটানো হতো, তাহলে ওই নেতারা কিন্তু রিমান্ডে যেতেন এবং আমি মনে করি প্রধানমন্ত্রীর সুন্দরগঞ্জের আওয়ামী লীগ দলীয় এমপি যখন হত্যা হয়, তখন সবার দৃষ্টি ছিল গণমাধ্যম থেকে, রাজনৈতিক শক্তি, সরকার, যে জামাতেই হত্যাকাণ্ড ঘটিয়েছে। পরে দেখা গেছে জাতীয় পার্টির সাবেক একজন সংসদ সদস্য এই খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন এবং তিনি কিভাবে পরিকল্পনা করেছিলেন তার মাস্টার মাইন্ড জাতির সামনে উন্মোচিত হয়েছে। আমরা চাই জাতীয় অনেক গোয়েন্দা সংস্থা আছে, আমরা বলি একটা ঘটনা ঘটে আরেকটা দেখা যায়। আমরা চাই যে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রধানমন্ত্রী অবশ্যই এখানে বলেন জনগণের সুযোগ সুবিধা নিশ্চিত করার নামে জনগণের জন্য বিড়ম্বনা সৃষ্টি করবেন, আদালতের আইন মানবেন না, আদালতের আদেশ মানবেন না, বিচার মানবেন না, তাদের দিয়ে রাষ্ট্র পরিচালনায় তাদেরকে রাখা যায়। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি কি রায় সমর্থন করেন? আরেকটা কথা আমি বলি, আমি আরেকটা কথা বলি, তাহলে কি এটা বলতে পারি যে এর পূর্বে যখন সাংবাদিকদের গায়ে হাত দিল পুলিশের, লাঠি হলো, আমরা দেখলাম যে সমস্ত সাংবাদিক ভাইরা তাদের ক্যামেরা এবং তাদের কলম মাটিতে রেখে বললো যে আমরা এই পেশা, সাংবাদিকরা আপনাদের সব শাসন আমলে নির্যাতিত হইছে, খুন হইছে, হবে, সাংবাদিকদের জীবন উৎসর্গই করবে, এটা অসুবিধা নাই। আমি বলছি এটা প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা রয়েছে। তার কথা বলি, মিশুক মনির এবং তারেক মাসুদের এই সুবিধাটা আমরা সব সময় নিয়েছেন। হত্যাকাণ্ডের ক্ষতিপূরণের মামলা উচ্চ আদালতে রয়েছে মালিকদের বিরুদ্ধে। সিলেটে গ্রিন লাইনে আওয়ামী লীগের জনপ্রিয় নেতা ইফতার হোসেন শামীম নিহত হয়েছেন সড়ক দুর্ঘটনায় এবং মালিক পক্ষের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা রয়েছে। মালিক পক্ষ ক্ষতিপূরণের মামলা থেকে বাঁচতে চায় আর শ্রমিকরা তাদের লাইসেন্স চায় হত্যার, মানুষ হত্যার। এই দুইটা দেওয়া যায় না। এটা ভুল ধারণা। শ্রমিকরা চায় সুষ্ঠু তদন্ত, দুই পক্ষের স্বার্থে জায়গায় ক্যামেরা থাকুক, সারা বাংলাদেশে ক্যামেরা থাকুক। মালিকরা গাড়ি হাই স্পিডে গেলে নিশ্চয়ই তার বিচার হবে, হাই স্পিডে গিয়ে মানুষের ক্ষতি করলে বিচার হবে। পরিবহন যদি অ্যাক্সিডেন্ট করে তার তদন্ত হবে। আমরা গণমাধ্যমে এই খবর এসেছে, সংবিধানের ঊর্ধ্বে নয়। আমি কখনোই বলি না সুবিধা নেবেন আর শ্রমিক হলে তাণ্ডব করে তা হবে না। সুবিধা আমার একটা প্রশ্ন ছিল, সেটি হচ্ছে যে রায়টি হয়েছে, রায় কি আপনি সমর্থন করেন কিনা? কোনটা? যে আদালত যে রায় দিয়েছেন। না, এইটা রায়টা আমরা না তোলা পর্যন্ত আমরা বলতে পারবো না এই মুহূর্তে রায়টা কি দিয়েছে। সম্পূর্ণ রায়টা না উঠালে তো আমরা বলতে পারবো না। সম্পূর্ণ রায়টা দেখার পরে নিশ্চয়ই এটা আপিল তো তারা সংক্ষিপ্ত তারা অবশ্যই আপিল করবে। রায়টা না তুলে তো আমি বলতে পারবো না এই মুহূর্তে রায়টা কি হয়েছে। জনাব রহিন হোসেন প্রিন্স, আপনার কাছে আসছি। সেটি হচ্ছে যিনি যাদের ব্যাপারে কথা হচ্ছে ওনারা সরকারের মন্ত্রী, ওনারা পরিবহন মালিক সমিতির নেতা, ওনারা শ্রমিকদের নেতা, আবার যেমন আমাদের প্রতিমন্ত্রী বিরোধী দলেও রয়েছেন, বিরোধী দলের এমপি,
আবার সরকারের মন্ত্রী, সব মিলিয়ে ওনাদের একটা অবস্থান রয়েছে, নিজেদের অবস্থান থেকে তারা তাদের কাজগুলো করেছেন। তো এই যে একটা দুর্ভোগ হলো, এই দুর্ভোগের দায়ের ব্যাপারে আমি কথা বলছিলাম আপনার সঙ্গে। একইভাবে আমাদের কিন্তু সড়ক ব্যবস্থাও একটা বেহাল দশা রয়েছে, সেটা চালক থেকে শুরু করে পরিবহন সবকিছুরই অবস্থা খারাপ। আপনি কি বলবেন? না, নিঃসন্দেহে আমি আপনার শেষ কথাটা একটু পরে আসি, প্রথম দিকে আসি। যে দেখুন, আমার বিশেষ করে মন্ত্রী সাহেবের কথা শুনে মনে হচ্ছিল অনেক কিছু, তার মধ্যে একটা যে আমাদের শ্রমিকরা খুবই সৌভাগ্যবান। আমি বরঞ্চ পীর ভাইকে অনুরোধ করবো যে সেটা একটু অনুসন্ধান করে দেখেন, এইরকম সৌভাগ্যবান শ্রমিক পৃথিবীর কোন দেশে আছে যে মালিক পক্ষ এসে, মালিক সমিতির সভাপতি, তিনি এই ধরনের পক্ষের কথা বলছেন। এবং এখানে শুনে মনে হচ্ছিল, না ধন্যবাদ আপনাকে, আমি বলছি একটু শেষ করি কথাটা। শোনেন না, কথা শুনুন, বলবেন না কেন, একটু শেষ করি, কথাটা একটু শোনেন। তা আমার কাছে আপনাকে অনুরোধ যে এইটা আরো খুশি হতাম যদি আমরা দেখতাম আমার যে ড্রাইভার ভাই, তিনি যেভাবে ডিউটি করেন, তার রেস্ট হয় না, তার একটা চাকরির পর আরেকটা করতে হয়, মানে এই যে জায়গা, এক জায়গা থেকে যে বিশ্রামাগার, তার যে বেতনের জায়গাটা, তার জনগণ, এইটা যদি মালিক পক্ষ করতেন তাহলে বোধহয় আমরা খুশি হতাম। এটা বিবেচনা করা দরকার। আমি সম্পূর্ণ একমত পীর হাবিবুর রহমানের সাথে, পীর হাবিবের সাথে, যে তিনি যেটা বলছেন শপথ ভঙ্গের কথা, এইটা আমি মনে করিও যে ঘটনাগুলো তাই ঘটছে। আপনি একটু দেখেন এইখানে যেভাবে আমাদের রাষ্ট্রের মন্ত্রীরা চলে গেলেন, আপনি বলেন তো এই ধরনের, আমি কিন্তু ব্যাখ্যা দিলাম, আমরা যাই নাই তোমাদের সঙ্গে, আমরা আপনাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছি। আপনার কথা তো বলেছেন, কেমনে বুঝাবো? আমার কথা আপনাকে আপনি বোঝানোর দরকার নেই তো, আপনার জনগণ বুঝবে। আপনি টেলিভিশনে বলবেন, আমিও বলবো, উনি বলবেন, জনগণ বুঝবে। কোনো ধর্মঘট নাই তো, জনগণকে জাজ করতে দেন, জনগণকে আপনি জাজ করতে দেন। আমি বলছি কি, মানুষের একটু দেখেন, বন্ধ ঢাকায় গাড়ি চলেছে, গতকালকে বন্ধ, আপনি বলতে দেন। আজকে যে ঘটনা বলি, আপনি একটু বলেন তো, ঠিক এইভাবে যদি রাজপথে গার্মেন্টস শ্রমিক নামতো, আপনি বলেন তো, এখানে সুন্দরবন রক্ষা আন্দোলন যেভাবে শাহবাগে আমরা নামছিলাম, কি ঘটনা ঘটলো? আপনি বলেন তো, এই গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে শান্তিপূর্ণ হরতালে যেভাবে শাহবাগে ঘটনা ঘটলো, কিন্তু এইখানে তো ঘটনা ঘটলো না। এইখানে ঘটলো তো উল্টা জিনিস, উল্টা জিনিস ঘটলো। ঠিক আছে, আমি বলছি পরিস্থিতিটা, তাহলে এই সুবিধাটা কিভাবে নিল, নিতে পারলো এক কথায় যারা এটা করছে। আমি হেল্প করার দরকার নেই, আপনার কথা শুনেছেন, আমি আসছি বলেছেন যে শ্রমিক শাহ আলম সাহেব নিহত হয়েছেন, বরঞ্চ আমি এখন কথাটা একটু আরো বিস্তারিত বলা দরকার, সময় নেই বলি, এই নিহতর দায় কে নেবে সেটাও আমরা বলতে চাই। দেখতে হবে অবশ্যই এই জায়গাটা। এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এইখানে দেখা দরকার, আমার বক্তব্য হচ্ছে এখানে যদি দুই ভাগে আলোচনা করেন তাহলে খুবই সহজ হয়ে যায়। একটা হচ্ছে এখনকার যে ঘটনা ঘটছে এইটাকে প্রথমত নৈরাজ্য মনে করেন কিনা, দ্বিমত থাকবেই। আমরা যারা নৈরাজ্য মনে করি, এই ঘটনার সাথে যারা জড়িত তাদের ব্যবস্থা করতে হবে। আরেকটা ঘটনাটা পরিষ্কার ভাবে আমরা বলেছি, যিনি শ্রমিক তিনি যাতে ঠিকমতো তার শ্রমিকের জীবন করতে পারেন, তার ন্যায্য জিনিসগুলো পান, সেটা করতে হবে, কিন্তু তিনি আইনের ঊর্ধ্বে না, মনে রাখতে হবে। আমি বলছি আপনি তো সেটা কেন দেবো না, আপনার এই মঞ্চ দিচ্ছে না। আবার বলি, যখন মালিক শ্রমিক এই কথাটা ভুল বলছেন, আপনি দেখবেন না, অবশ্যই দেখবো, সেটাই তো দেখতে বলি আইনকে। দেখি সমস্যা হয়েছে কি জানেন না, আমি আলোচনা তুলতে চাইছিলাম, আপনি বাধ্য করলেন। সমস্যা হয়ে গেছে কি, এইটা একটা ব্যাপার যে আজকে মালিক পক্ষ, আমি বলছিলাম যে রিপিট করতে চাই না, পীর ভাইয়ের কথা রিপিটেশন হচ্ছে, আজকে মালিক পক্ষ তার স্বার্থটা এমন করে দেখে, সে শ্রমিকেরটা কিন্তু ওইভাবে দেখে না। আমরা দেখি এখন যে মামলার কথা উনি বলেছেন, মামলায় যেভাবে এই যে মালিক পক্ষের জায়গায় রয়ে গেছে এবং কতগুলো অধিকার এখন হচ্ছে, সেই অধিকার থেকে বাঁচার জন্য বাংলাদেশে শ্রমিক কর্মচারী ঐক্যের নামে যে ঘটনাগুলো ঘটে, আমার বিবেচনায় যে নাটকটা মঞ্চস্থ হয়, সেখানে প্রকৃতপক্ষে শ্রমিকের স্বার্থ থাকে না, বরঞ্চ শ্রমিকের স্বার্থ দেখতে গেলে শ্রমিককে আজকে ঐক্যবদ্ধ হইতে হবে, তার সাথে ঐক্যবদ্ধ হইতে হবে। কারোর স্বার্থ তার মানে হাতিয়ার হওয়া চলবে না, কোন রাজনৈতিক দলের হাতিয়ারও চলবে না। আমাদের যে শ্রমিক সংগঠন যখন এই ধরনের বিপ্লবী ধারার ট্রেড ইউনিয়ন ছিল, তখন ওই যে কথা আমি শুরু করেছিলাম, বলা হতো রাজনীতি যার যার, শ্রমিক কর্মচারী এক কাতার। এবং এই শ্রমিককে আপনি কেন শিখাবেন না, আমি একটু শেষ করি, শ্রমিককে এটাও তো আমরা শিখাইতাম যে যখন একটা হত্যাকাণ্ড, একটা দুর্ঘটনা একটা জিনিস, হত্যাকাণ্ড একটা জিনিস, আমি দুর্ঘটনা হত্যাকাণ্ড কেন মিলাবো, এইটাও তো আমাকে শিখাইতে হবে। আমাকে তো শিখাইতে হবে যে একটা ধর্মঘট করলে তার কতগুলো আইন কারণ আছে, তার নোটিশ দিতে হয়, তারপরে করতে হয়, এগুলো করতে হবে। কারণ আমরা কাউকে লাইসেন্স দিতে পারি না। এখন যেটা দরকার হচ্ছে আমার এই পয়েন্টে ছোট্ট কথা, এই ঘটনার যেমন একটা বিচার হইতে হবে, সাথে সাথে আমাদের এই ধরনের দুর্ঘটনার আরো যে কারণগুলো আছে অনুসন্ধান করে সেইটা যাতে করে বন্ধ করা যায় সেই ব্যবস্থা করতে হবে। একই সড়ক যেটা বলেছেন, নিশ্চয়ই সড়কের বেহাল একটা ব্যাপার, কিন্তু এটা মনে রাখতে হবে অনেকগুলো ঘটনার একটা ব্যাপার। এইখানে প্রসঙ্গক্রম বলতে হয়, ধরেন যে হাল, আমি সড়ক তো বেহাল আমরা রাখতে চাই না, করতে চাই ভালো, কিন্তু যে বেহাল যে সড়কে আছে তা চালানোর সময় তো
সবাইকে সেই হিসাব করে চালাইতে হবে। বেহাল অবস্থা বলতে আমরা গাড়ির ফিটনেস, ড্রাইভারের অবস্থা, আমি বলছি যে সড়কের সামগ্রিকতা, তাহলে সেইটা বিবেচনা করে তো করতে হবে। দেখেন এইখানে কথা বাড়ে, কালকে এক জায়গায় আলোচনা শুনছিলাম যে একজন বিশিষ্ট লোক তিনি এরকম নাকি পরামর্শ দিচ্ছেন যে তুমি আগে লাইসেন্সটা নিয়ে নাও, তারপরে তুমি না চালাইতে পারলে আগে লাইসেন্স নাও, তারপরে তুমি ড্রাইভিং শেখো। কারণটা কি? কারণ নাকি এইটা আমি জানি না, উকিলরা এটা ভালো বলতে পারবেন, যে লাইসেন্স থাকলে যদি তুমি একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলো যে শাস্তি হয়, লাইসেন্স না থেকে তুমি ওই শেখার সময় যদি দুর্ঘটনা ঘটাও অন্য শাস্তি হবে। এই তো আজকে কিন্তু এইটা তো আমরা এগ্রি করতে পারি না, এটা তো এগ্রি করতে পারি না। তাহলে তো তাকে নামানো হচ্ছে বেআইনি ভাবে লাইসেন্স দিয়ে হত্যাকাণ্ড করানোর জন্য, সেইটা আমরা দিতে পারি না। সুতরাং আজকে সামগ্রিকতায় আপনি যদি এই খাত সম্পর্কে না ভাবি, তাহলে প্রতিদিন দেখুন এই কয়দিনের সর্বশেষ 19 দিনের তথ্য দেখুন, 192 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এইটা দুর্ঘটনা, আমরাও মনে করি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই জায়গা থেকে আমরা বাঁচাইতে চাই, এর কোনো বিকল্প অবস্থা আমরাও চাই দুর্ঘটনা বাংলাদেশে না থাকুক, কেননা আমরা পরিবহন মালিক, আমাদের গাড়িটা দুর্ঘটনা ঘটলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত আমরা হই। এবং দুটি রায় কিন্তু তদন্তের পরই হয়েছে। মানে আপনি একটু আগে বলছিলেন যে মানে খোঁজ খবর না নিয়েই মানে হচ্ছে আমরা শ্রমিকদেরকে দোষারোপ করব কিনা, কিন্তু যে দুটি রায় হয়েছে আদালতের রায়, তদন্ত এবং খোঁজ খবর নিয়ে রায়ের রিপোর্ট তো এখনো হয়নি, এখনো তো পূর্ণাঙ্গ রায়টা পর্যন্ত আসতে তো একটা প্রসিডিউর। তারা যখন দেখেছে যে তাদের একজন সহকর্মী তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, যখন তারা দেখেছে যে এটা নিয়ে হরতাল করে আমরা উইথড্র করে দেবো, শেষ মুহূর্তে তারা দেখলো যে আবার আরেকজন ওই দিনই আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, তখনই তারা সংক্ষুব্ধ হইতে পারে। আপনি কি মনে করেন গণতান্ত্রিক অধিকার, আপনারা কলম বিরতি করেন, তারাও যদি বলে আমরা গাড়ি বিরতি করলাম, কিন্তু আমরা আমাদের কথা তখন তারা আমাদের কথা তো নয়, আমাদের কথা তো শুনবে না। শ্রমিকরা এটা ঠিকই আছে, কিন্তু তাদের যারা নেতৃত্ব নেতায় ছিলেন তারা তাদের সাধারণ খানের কথা কিন্তু তারা তখন শুনছিলেন না। যখন না শোনার কারণে কিন্তু আজকের দিনটা সারাদিনই হরতালে গেছে, এবং সারাদিন নয়, আমরা দুপুরে 1-2টার মধ্যেই আমরা বলেছি যে না, এটা আপনারা আপাতত বন্ধ করেন, গাড়ি চালান না চালান আপনারা রাস্তায় কিছু গাড়ি বের করেন। একই সাথে সরকারের বিষয়টা হচ্ছে যে তারা রায়টা সম্পর্কে শুধু এইটুকুই জেনেছে, একটা যেটা আমরা দেখেছি যে সেই মামলাটা 302-এরই মামলা, চার্জশিট 302-এ দিয়েছে। এটা আমরা পরে দেখবো এটা কি হচ্ছে না হচ্ছে, আমরা এখন জানি না। আমরা তো কেন আমরা তো এই বিষয়গুলো নিয়ে আমরা কাগজ তুলে নিই, এটা তাদের কথার উপরে। তারা নিজেরা আজকে একজন শ্রমিক গুলিতে আহত হয়েছেন, পরবর্তীতে নিহত হয়েছে, উনি হসপিটালে উনি মারা গেছেন। সারা বাংলাদেশের শ্রমিকরা তখন আবারও বলছে না তাহলে আমরা আবার গাড়ি চালাবো না, আমরা বন্ধ করে দেবো। এইটা একটা 10 জন শ্রমিক তো নয় রে ভাই, এখানে লক্ষ লক্ষ শ্রমিক, 1.5 লক্ষ 2 লক্ষ শ্রমিক, তাদের 10 জন এদিক ওদিক করতে পারে। সবাই যে এটার সঙ্গে জড়িত নয়, সবাই অ্যাক্সিডেন্ট করে এটাও যেমন সত্যি নয়, আবার সবাই মানুষ মেরে ফেলে এটাও সত্যি নয়, সবাই ড্রিঙ্ক করে অ্যাক্সিডেন্ট করে, সবাই রাশ ড্রাইভিং করে তা কিন্তু নয়। কিছু সংখ্যক শ্রমিক আমাদের এটা করতে পারে, তাদের জন্য হতে পারে। আমরাও চাই যে সুষ্ঠু একটা তদন্ত করে, অন্তত বিচারগুলো সুষ্ঠু তদন্ত করে চার্জশিট হোক, সেইভাবে তাদের বিচারগুলো হোক, আমরা এটা চাই। যারা ইচ্ছা করে দেখা হয়নি সেহেতু মানে তদন্ত কিভাবে হয়েছে সেটাও আপনারা এখন জানেন না। না, তদন্ত তো একটা চার্জশিট যারা পুলিশে তদন্ত করে সেভাবেই তদন্ত রিপোর্ট গেছে, সেই চার্জশিটের উপরেই হয়তো মামলাটা হয়েছে। এখন মামলার সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে ওয়াকিবহাল নই। কালকে থেকে আমরা তাদের কথা শুনেই তাদেরই জবাব দিয়ে করতে হচ্ছে আমাদের। আমরা তাদের কথারই জবাব দিচ্ছি এবং আমরা বলছি আমরা দেখবো। তারপরে দেখা গেল যে আস্তে আস্তে কিন্তু আমরা যদি বন্ধই করতাম, একটা কথা শুধু আমি প্রিন্স সাহেবকে বলি, প্রিন্স ভাইকে বলি, যদি আমরা বন্ধই করতাম তাহলে আমরা পরশুদিন রাত্রে হোল বাংলাদেশ যদি আমরা মালিক শ্রমিক যখন বসছিলাম আমরা সিনসিয়ারলি বন্ধ করে দিতে পারতাম যে ভাই বন্ধ করে দেন, দরকার নেই। কিন্তু তারা রংপুর বন্ধ করছে, তারপরে খুলনা বন্ধ করছে, রংপুর বিভাগ বন্ধ করছে, এইভাবে সমস্ত ডিভিশন গ্রাজুয়ালি। এবং গতকালকে কিন্তু ঢাকা বিকাল পর্যন্ত গাড়ি চলেছে। আপনারা দেখেছেন। এই কথায় আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি যে বললেন আমরা যদি বন্ধ করে দিতাম, কিন্তু আপনি তো এটা মানে বলতে পারেন না, আপনি বন্ধের জন্য বসি নাই, আমরা খোলার জন্য বসেছিলাম, বন্ধ করার জন্য বসি নাই। আমরা তাদেরকে বুঝিয়েছি যে আমরা কোর্টের কাগজটা উঠাইতে দাও, উঠায় যদি তুমি সংক্ষুব্ধ হতেই পারো, এটা নিয়মে আছে, আইন দিয়ে তুমি লোয়ার কোর্টে তোমার বিপক্ষে গেছে, তুমি হায়ার কোর্টে যাও, হায়ার কোর্টের থেকে সুপ্রিম কোর্টে যাও, হাইকোর্টে যাও, সুপ্রিম কোর্টে যাও, আমরা তোমাদের সঙ্গে থাকবো, আমরা ফাইন্যান্স করবো, আমরা দেখবো, উকিলের পয়সা দরকার হলে আমরাই দেবো, ফি আমরাই দেবো। এভাবে কিন্তু আমরা বলেছি। জনাব পীর হাবিবুর রহমান, আমি এই কারণেই বলছি, বিশ্বাসটা আনার জন্যই বলতেছি যে আমরা কথা আবারও শুনবো। আমরা জনাব পীর হাবিবুর রহমান আপনার কাছে আসতে, এর আগে উনি বলেছিলেন যে কেউ হয়তো মানে শ্রমিকদের মতো শ্রমিকদের সাথে মিশে এই ধরনের বলেছেন এক কথা, একজন শ্রমিক নিহত হয়েছে, এটার দায় কে নিবে আর নৈরাজ্য কারা করছে?
টেলিভিশনে আমরা প্রকাশ্যে দেখেছি পুলিশের সাথে কিভাবে সংঘর্ষের শ্রমিকরা পরিবহন শ্রমিকরা সংঘর্ষে লিপ্ত হয়েছে। এখানে আরেকটা রাজনৈতিক দলে আমি যে কারণে আগে বললাম যে সুন্দরগঞ্জের ঘটনায় এক পক্ষরে অভিযুক্ত করা হলো, পরে আরেক পক্ষ গ্রেফতার হলো। তো সুতরাং আমরা তো চাই সবসময় সত্য উদ্ঘাটিত হোক এবং সত্যকে কখনো লুকিয়ে রাখা যায় না, চাপা দিয়ে রাখা যায় না। আজকের বাংলাদেশের মানুষের মুখের ভাষা আর এখানের ভাষা এক নয়। আসলে ব্যাপারটা হয়েছে কি যে অনেকেই বড় হয়ে যান, বড়র মতো দেখায়, কিন্তু বামুনের কাতারে থেকে যান। কিন্তু ব্যাপারটা হলো কি আমাদের লজ্জা লাগে, মানুষের লজ্জা লাগে, কিন্তু যারা ক্ষমতার ছায়ায় থাকেন, আশ্রয়ে থাকে, করুণাশ্রিত ক্ষমতার ছায়ায়, তাদের অনেকের লাজ লজ্জা হায় শরম বলে কোনো জিনিস থাকে না বলে গোটা মানুষের ভাষা তারা বুঝতে পারেন না। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম, আজকে আমি কোনো কথাই আপনার জন্য বলতে পারবো না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানুষের ভাষা, মানুষের ছবি, মানুষের ছবি, আমি এখানে আসতাম না, আমি জানলেও আসতাম না। মানুষের ছবি, আমি যদি জানতাম তাহলে আমি এখানে আসতাম না। আমি তোমার কাছে নিষেধই করছি। আমি মনে করছিলাম অন্তত মন্ত্রী শাহজাহান খান আজকে কথা বলতে চাই না, কারণ আমি পরিবার মালিক সমিতির লোক। আমি এইসবের জবাব দিতে চাই। মালিক শ্রমিকের স্বার্থ এখানে গাছ জ্বলবে। মালিক শ্রমিকের স্বার্থ যখন এক হয় রাতের আধারে, রাতের অন্ধকারে যখন মালিক শ্রমিকের স্বার্থ এক হয়, এটা গণমাধ্যমে চলে আসছে অলরেডি আজকে। গণমাধ্যম যে এখন এজেন্সিটা প্রধানমন্ত্রীর জানার বাকি, প্রধানমন্ত্রী নিশ্চয় জেনে গেছেন এবং প্রধানমন্ত্রীর চাপেই আজকে এই নৈরাজ্যের অবসান ঘটাতে বাধ্য হয়েছে। প্রধানমন্ত্রী বাকি মন্ত্রীদের দায়িত্ব দিয়েছেন। আমরা নিজেরাই গেছি, আমরা যখন দেখছি যে আমরা ফেল করছি তখন আমরা সড়ক যোগাযোগ আপনারা দেখছেন সামাল দিতে পারছেন না। জনগণের গোটা বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টটা এদিকে চলে গেছে আপনাদের বিরুদ্ধে। গতকালই তো আপনারা দুর্ভোগটা খেয়াল করার কথা ছিল। আমরা করেছি তো ভাই, যদি তারা না শুনে সাধারণ শ্রমিকরা, যেমন ওই যে বললাম একজন শ্রমিক নিহত হলো কালকে, বিকেল পর্যন্ত কিভাবে নিহত হলো সেটা আপনি জানেন, আমি জানি। ঢাকাতে যেটাতে কালকে গাবতলীতে হয়েছে আপনি জানেন, আমি জানি, কিন্তু রংপুরের শ্রমিক জানে না, পঞ্চগড়ের শ্রমিক জানে না। তারা জানে আমাদের একজন শ্রমিক মারা গেছে। এক মিটিং এর সাথে সাথে শাহজাহান খান যখন প্রেস কনফারেন্সে বললেন, সাথে সাথে সারা দেশে কিন্তু বাস চলাচল শুরু হয়ে গেল, পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেল। এটা আমরা অনুরোধ করলাম তাদের যে এটা জনদুর্ভোগ হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, এখানে যদি কোনো মারা যায় আমি ছোট্ট করে একটা বলি, আমাদের কাছে আসবে, যেটা আপনি বলছেন এটা আমাদের কাছে আসছে, আমাদের কাছে আসছে। এইখানে শুনেন যে আবার হচ্ছে যে আমাদের তো দুইটা পয়েন্ট খুঁজে বের করা এটাও দরকার। একটা হচ্ছে এই ধরনের ঘটনা যারা জড়িত সেটা খুঁজে বের করা দরকার, আর যাতে না ঘটে। আরেকটা হচ্ছে ঠিকমতো শ্রমিকের স্বার্থ, এবং যাতে এই যে যেটা সড়ক ব্যবস্থাপনার কারণে যদি ঘটে তার মধ্যে যে সামগ্রিকতা ধরি সেটাকে কিভাবে করা যায়। এই কিন্তু ঘটছে, এটা আমি এটা না বললেই নয়, এটা জরুরি ঘটনা। আমাদের সাথেও ব্যক্তিগতভাবে এই পুরো সড়ক পরিবহনের শ্রমিকদের সাথে যোগাযোগ হয়েছিল। আমি এই ঘটনার আগের দিন যে রাতের আধারের কথা বলা হচ্ছে এটা হলো তার আগের দিন বিকালবেলা অনেক শ্রমিক নেতার সাথে কথা বলেছি। তারা তখন জানে কিন্তু এই যে এইগুলো, তখন তো তাদের বডি ল্যাঙ্গুয়েজে পরের দিন এই ধরনের ঘটনা ঘটছে এই কথা দেখি নাই। বরঞ্চ খুলনা এটা হয়ে যাওয়ার পরে কি করা যায় বলছে আমাদের কার্যকারী সভাপতির সাথে কথা বলেই আমরা সিদ্ধান্ত বন্ধ করেছিলাম। এটা বলেছে না, বলি আপনাকে, তাহলে ঘটনাটা যে এইখানে যে কথাটা এখন বলা হচ্ছে ইচ্ছা করেই কর্মবিরতি করলাম, এটা কিন্তু ধোপে টেকে না। এবং এটা কথা বলা হচ্ছে যে আপনি যেটা বলছেন এই শব্দটা কিন্তু ধোপে টেকে না। এই শব্দ কতটা প্রটেকশন, আচ্ছা এই শব্দটা ধোপে টেকে না। আবার আমি যখন বললাম তখন চালু হয়ে গেল। তার মানে আজকে দায়িত্বশীল আচরণ যারা করছেন না তাদের বিষয়টা দেখা দরকার। কিন্তু আমি আবারও বলি, সবচেয়ে বেশি দেখা দরকার হচ্ছে এই সামগ্রিকভাবে, যাতে করে আমরা এই পুরো সড়ক ব্যবস্থাকে আমরা একটা ঝুঁকি তুলনামূলকভাবে কত ভালো মুক্তভাবে আগানো যায় সেটা দেখতে চাই। আর এই কথাটা বলে দিই, এই যে শ্রমিক মালিক ঐক্য করে কখনো শ্রমিকের স্বার্থ রক্ষা হবে না, এটা শ্রমিকদেরকে বুঝতে হবে, তারা ব্যবহৃত হবে। এইটা মনে রাখতে হবে। কোনো একজনকে তিনি সবকিছুর নেতা হবেন, এইখানে শপথ গ্রহণকারী মন্ত্রীর দায়িত্ব পালন করবেন, ওই স্বার্থ রক্ষাকারী করবেন, এইটা হয় না। যার যার নিজেদের অধিকার নিজেদের বুঝে নেওয়ার জায়গায় করতে হবে। আর যদি কেউ উপর থেকে সেই দায়িত্ব পালন করেন, তাকে কিন্তু সচেতনতা তৈরির দায়িত্ব পালন করতে হবে। আমি এই উদাহরণটা একটাই খেলে দিচ্ছি। একজন ড্রাইভার ভাইকে আমি কেন এটা বোঝাবো না যে দেখো দুর্ঘটনা এক জিনিস আর হত্যাকাণ্ড এক জিনিস। তুমি যদি সচেতনভাবে হত্যাকাণ্ড করো তাহলে তোমার সর্বোচ্চ শাস্তি হবে। তাহলে এখন আমি তাহলে ওই ঘটনা তো ঘটলো, ওই যে সাভারের নারীকে যেভাবে করলো, এই ঘটনায় কেন আমাদের হৃদয় কাঁদবে না? কেন আমার তার পক্ষে হৃদয় কাঁদবে? সেটা তো হওয়া উচিত না। আমরা যে শ্রমিকের কথা বলি, আমরা তো সেইখানে তার পক্ষ অবলম্বন করবো না। নিশ্চয়ই শ্রমিকের মান উন্নয়নের অন্য জায়গায় আমরা কথা বলবো। এসে আবার কথা বলবো। দর্শক, আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। আমরা কথা বলছিলাম যে সাম্প্রতিক যে ধর্মঘট হলো এবং সড়ক ব্যবস্থা সার্বিক অবস্থা নিয়ে। আমরা একটা বিরতিতে যাব, একটু পর যাচ্ছি, আলোচনায় আবার ফিরছি। জনাব মশিউর রহমান রাঙা, আপনার কাছে আমি আসতে চাই। সেটি হচ্ছে বারবার উনি একটা জায়গায় খোঁচা দিচ্ছেন, সেটি হচ্ছে মালিক এবং শ্রমিক।
আপনারা পরিবহন মালিক সমিতির Right. দায়িত্বে আছেন, আপনারা নেতা, একই সাথে সরকারের মন্ত্রী। তো সেই বিষয়টিতে আমি যেটা বলবো, শ্রমিকের স্বার্থ কতটুকু রক্ষায় আপনারা কাজ করছেন, সেটি কি শুধু আদালতের রায় হলে বা কোনো বিচারাধীন কিছু হলে রক্ষায় মনোযোগ দিচ্ছেন, না সার্বিক স্বার্থ রক্ষায় আপনারা দেখভাল করছেন? আচ্ছা, আমরা আমাদের মালিকের স্বার্থ সংরক্ষণ করি, শ্রমিক নেতৃবৃন্দ শ্রমিকের স্বার্থ সংরক্ষণ করে। উভয়ের স্বার্থ যখন আমাদের একই হয়, তখন আমরা উভয় মিলে আমরা বসে, যদি কোনো সমস্যা অ্যারাইজ করে আমাদের মধ্যে কোনো জেলাতেই মালিক শ্রমিকের মধ্যে, আমরা সেটা বসে ঠিক করি। এই বিষয়টা যখন হচ্ছিল যে দুর্ঘটনার কারণে দুর্ঘটনা বেড়ে গেছে, এটাও আমরা জানতেছি, আমরা বুঝতেছি সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে, আমরা এটা বুঝতে পারছি, আমরা সবসময় বসতেছি যে এটাকে কমানো যাবে কিভাবে, আমরা কিন্তু সবসময় চেষ্টা করতেছি এবং সবসময় মালিক শ্রমিক, উনি যেটা বলছেন যে মালিক শ্রমিক একসঙ্গে হয় কেমনে, একসঙ্গে হয় এই কারণে যে যাতে আমরা স্কুল করার চিন্তা ভাবনা একটা করতেছি, যে আমরা তাদের জন্য একটা ইনস্টিটিউশন করব এবং আমরা ইতিমধ্যে এই ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি এবং তাদেরকে আমরা দরকার হলে গাড়ি থেকে প্রত্যেক জেলার থেকে, আমাদের 64 জেলার থেকে আমরা 2জন করে হলো নিয়ে তাদেরকে যেন আমরা 7 দিন বা 10 দিনের একটা ট্রেনিং করতে পারি, আমরা একটা স্কুল করতে পারি। এটা একলা হবে না, মালিক শ্রমিক লাগবে, কেননা আমি যাদের টিচিং দেবো তারা শ্রমিক হইতে হবে, তাদেরকে শাহজাহান খানকে বলতে হবে বা তাদের নেতৃবৃন্দকে বলতে হবে যে তোমরা আমাদের এতগুলো লোক দাও, আমরা প্রত্যেক জেলা থেকে এইভাবে করব। এবং যারা পার্সোনালি যারা কতগুলো নিজস্ব তাদের গাড়ি আছে তাদেরও আমরা বলেছি যে তোমরা তোমাদের যারা যেমন বিভিন্ন এন্টারপ্রাইজ তারা গাড়ি চালায়, এখনো কার্যকর কিছু না, আপনারা চিন্তা করছেন? না, চিন্তা না, আমরা এটা দীর্ঘদিন থেকে আমরা অলরেডি এগিয়ে গেছি এবং আমরা উইদিন 15 ডেজ আমরা এটা শুরু করতেছি যে এই ধরনের কার্যক্রম নিয়ে আমরা শ্রমিকদের একটা শিক্ষণ, আমরা ইনস্টিটিউশন আমরা এটা করব এবং এটা করে আমরা যদি কোথাও কোনো ধরনের এই ধরনের কিছু হয় আমরা এটা তাদের এরকম হলে নিশ্চয়ই ভালো হবে। জনাব আমি চাচ্ছি যে এটা যে ঠিকই বলছেন ওনারা, যে এই জিনিসটা একটা তদন্ত হওয়া উচিত, যে অ্যাকচুয়ালি শাহজাহান খানের বাসায় বসে বা আমরা কোথাও বসে আমরা সরকার এই শ্রমিকদের উৎসাহিত করলাম ধর্মঘটের জন্য, না আমরা তাদেরকে বিরত রাখার চেষ্টা করলাম। এটা আমি চাচ্ছি যে পিসের কথা বলে, আমি চাচ্ছি যে এই ধরনের একটা পদক্ষেপ সরকার নিক এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে তারা বলুক যে আমরা এটা কথা বলছি। সরকারের ভিতরে সরকার বা কেউ কথা শুনছে না, কেউ উস্কে দিচ্ছে, দেখেন ভবিষ্যৎ কি হবে এরকম ঘটনা যে আরো ঘটে। সরকার অনেক শক্তিশালী এবং এই সরকারের সঙ্গে যেটা বলাই হয় যে প্রধানমন্ত্রী অ্যারাবিয়ান ব্ল্যাক হর্সের মতো যেভাবে ছুটছেন, তার টিম তার সাথে সেইভাবে ছুটতে পারে না এবং তিনি কিন্তু সবকিছু সামাল দেন। আমরা অনেক এর আগে বলছি যে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ব্যাট প্রবর্তন হয়েছে, সেটা কিন্তু শিক্ষামন্ত্রী সমাধান করতে পারেন নাই, সেইটাও রাস্তা অবরোধ হয়ে গেছে, প্রধানমন্ত্রী সমস্যার সমাধান করেছেন। এইবারের নৈরাজ্য নেপথ্যে প্রধানমন্ত্রী শেষ করিয়েছেন, বাধ্য হয়েছেন অনেকে যারা খেলছিলেন। না, আমি মিনিস্টার, তো আমি সিনসিয়ারলি আপনাকে বলতেছি, ব্যক্তি সম্পর্কের সাথে বলতেছি, আমাকে একবারও তিনি বলেন নাই যে না এটা আমাকে কোনো নির্দেশও করেন নাই, আপনাকে বলেন নাই, তিনি আইনমন্ত্রী, যোগাযোগ সেতু মন্ত্রীকে বলেছেন। রাইট, এটা ঠিক আছে। হ্যাঁ, তারপরে যাই হোক, এরপরে যেটা ব্যাপার হলো গিয়ে যে, এবং তিনি গোয়েন্দা সংস্থাকেও তৎপর করেছিলেন। তারপরে হলো গিয়ে যে কি বলে, মানে এই যে দায় আপনি বলছেন এবং ভবিষ্যতে থেকে উত্তরণ কিভাবে হবে? না, সবচেয়ে বড় জিনিস আজকে সরকার বিরোধী কোনো আন্দোলন নাই। আজকে সরকার বিরোধী সবচেয়ে যে শক্তি, সরকারের প্রতিপক্ষ বিএনপি জামাত, তার কোমর ভেঙে গেছে। তারা আজকে গ্যাস বিদ্যুৎ বিল হাইকোর্টে যেখানে বলছে যে কেন বর্ধিত করা হবে, সেইখানে শোকজ খাওয়ার পরে তারা এখন ইউনিভার্সিটির ভিতরে গিয়ে তারা একটা সভা করতেছে। তাদের অবস্থা হলো এই আমরা প্রেস বিজ্ঞপ্তিও পেয়েছি। হ্যাঁ, প্রেস বিজ্ঞপ্তি। তো যাই হোক, এইখানে সরকারের মন্ত্রী, সরকারের ভিতর থেকে একটা শক্তি যখন এই নৈরাজ্যের সৃষ্টি করে, তখন আমি বলি প্রধানমন্ত্রীকে সতর্ক হতে, চোখ কান খোলা রাখতে এবং এটাকে গভীরভাবে চিন্তা ভাবনা করে এবং এটাকে কোনো হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। আরেকটা ব্যাপার আমি বলছি, আনোয়ার হোসেন মঞ্জু ইত্তেফাকের সম্পাদকের পদ ছেড়ে কিন্তু মন্ত্রী হিসাবে শপথ নেন, সম্পাদকরা তাই করেন, এটা তারা জানেন না। কিন্তু পরিবহন মালিকের পদ এবং শ্রমিক পদ, সংগঠনের পদ ছেড়ে মন্ত্রিত্ব নিতে পারেন না। কি এক মোহ, কি এক লাভ, কি এক লাভ, এটা স্পিরিট। সংবিধান সবকিছু বলে না, আপনি পক্ষপাতিত্ব। আমি যেটা বলছি যে সংবিধান বলছে রাগ অনুরাগ, আপনি আদালতের পক্ষে নেই, আপনার বক্তব্যে চলে আসতেছে, আপনি শ্রমিকের পক্ষে অবস্থান নিয়ে নিয়েছেন, আপনি তাদের বিক্ষোভের পক্ষে অবস্থান নিয়ে নিয়েছেন, যে কারণে অবসর শব্দ আপনি প্রশ্রয় বলছেন। আইনমন্ত্রী এবং সেতুমন্ত্রীর বক্তব্যের সঙ্গে নৌপরিবহন মন্ত্রীর বক্তব্য ঠিক নেই। সেই দিনও ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, মিডিয়া এসেছে যে নৌপরিবহন মন্ত্রীর সদরঘাট থেকে লঞ্চ কিভাবে বাড়তি মানুষ যাত্রী নিয়ে
ছুটছে, দুর্ঘটনার মুখোমুখি হতে পারে, সেই আশঙ্কা দিয়ে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ছে। আর আমাদের নৌপরিবহন মন্ত্রী তিনি সড়কে এসে হাঁটাহাঁটি করছেন, বিক্ষোভ করছেন। তিনি এর আগেও মিশুক মুনিরা যখন মারা গিয়েছিল তখনও তিনি কিন্তু এই ঢাকায় একই প্রবলেম সৃষ্টি করেছেন শ্রমিকদেরকে এনে, এবং সেই দিনও কিন্তু এই তারানা হালিম আজকের প্রতিমন্ত্রী তিনি কিন্তু প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছিলেন প্রতিবাদ করতে গিয়ে, তাকে পরে সরকার দলের নেতারা নিবৃত করেছিলেন। এই বিষয়গুলো কিন্তু না, আজকেও শাহজাহান খান যে আবার দুঃখ প্রকাশ করছে সেটা একবার বলেন, যে আজকে কিন্তু বলছে যে মিশুক মুনির হত্যার জন্য সেদিনে দুঃখ প্রকাশ করছে, আজকেও দুঃখ আমরা প্রকাশ করছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, আমরা আপনাদের তিনজনের কাছে আবারও যেতে চাই। জনাব রুহিন হোসেন প্রিন্স, জানতে চাই যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা উত্তরণের উপায় কি? আমরা যেটা আমি দেখলাম এই ব্যাপারে দুইটা তিনটা কথা বলি। ছোট করে। একবার যখন এই ধরনের ঘটনা ঘটছে এর নেপথ্যের খুঁজে বের করে একটা ব্যবস্থা করতে হবে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সামগ্রিক আমাদের পরিবহন ব্যবস্থা, সড়ক ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। সময় নাই বলে ব্যাখ্যা করলাম না। আরেকটা জিনিস আমি নজর দিতে চাই, এইটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আমাদের একটা বিআরটিসি আছে, আপনি কি জানেন? এবং বিআরটিসি আমি একটা উদাহরণ দিতে বলি, পাই না, না শুধু না, নামাইতেও দেয় না। আমাদের যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার এলাকায় তিনি উদ্বোধন করলেন, পরের দিন আমাদের সড়কের অনেকে যে ভেঙে চুরে দিলেন, বিআরটিসিকে চলতে দেওয়া। আমরা এটা মনে রাখতে হবে। শেষ করতেছি, তাহলে আজকে দরকার হচ্ছে বিআরটিসিতে আমরা জানি অদক্ষতা আছে, দুর্নীতি আছে। তাহলে বিআরটিসি মানে আমাদের রাষ্ট্রের স্পিড অনুযায়ী, মুক্তিযুদ্ধের চেতনা রাষ্ট্রের কিন্তু অর্থনৈতিক স্পিডে 1 নম্বর হচ্ছে রাষ্ট্রীয় খাত শক্তিশালী করা, 2 নম্বর সমবায়ী খাত, 3 নম্বর সীমিত অর্থে ব্যক্তি খাত, কিন্তু উল্টে গেছে। সেই জায়গাটা আজকে আপনি এই ধরনের এই মালিক সমিতিদের কাছে যদি জিম্মি না থাকতে হয়, এই মালিক শ্রমিকের নামধারী মালিকদের স্বার্থ রক্ষাকারী প্রতিষ্ঠানের কাছে জিম্মি না থাকতে হয়, তাহলে দক্ষ দুর্নীতিমুক্ত রাষ্ট্রীয় পরিবহন খাত আজকে আবার কিভাবে ঢেলে সাজানো যায়, বেছে বের করা যায়, সেটা নিতে হবে। সেটাই হবে জনগণের রক্ষা কবচ। তাই ছাড়া কিন্তু আমরা এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারবো না। জনাব মশিউর রহমান রাঙা, আপনার কাছে আসছি, সেটি হচ্ছে আমি শেষে বলি, আমরা ওনাকে দিয়ে শেষ করতে চাই, আপনার কাছে আসছি। আমি পরে শেষ করি। আমাদেরকে যেটি বলবেন সেটি হচ্ছে যে এই যে দুইজন অতিথি যা বলছেন, জনগণ এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম সব জায়গায় একই রকম প্রশ্ন দেখছি, এবং একটা সন্দেহ, একটা সন্দেহের তীর, অভিযোগের তীর রয়েছে। যারা নেতৃত্ব দিয়েছেন বা যারা এই যে কর্মবিরতি বলছেন বা অবসর বলছেন, যাই বলছেন, এটি ভেঙেছেন যারা, আমাদের দিকেও একটা অভিযোগের তীর আছে। আপনি কি বলবেন এবং ভবিষ্যৎ কি হতে পারে? ওনারা ওনাদের অবস্থান থেকে আমি বলবো যা বলেছেন সেটা ওনারা সঠিক বলেছেন। আমার অবস্থান থেকে যা বলার আমি সেটা সঠিক বলেছি, এবং আমি সত্যি কথা বলেছি। ওনারা সেটা বিশ্বাস করুক কিংবা জনগণ বিশ্বাস করুক, এটা আমি হয়তো জনগণকে বোঝাতে পারবো না, কিন্তু আমি যেটুকু বলেছি সম্পূর্ণটা সত্যি বলেছি, যে আমরা ধর্মঘটটাকে, খুলনার ধর্মঘটটাকে উইথড্র করার জন্য 27 তারিখ বসেছিলাম, এবং আমরা চেষ্টা করে আমরা ব্যর্থ হয়েছি। এটা বলতে পারেন যে আমাদের ব্যর্থতাটা ওখানেই, যে আমরা আমাদের শ্রমিকদের কাছে, যারা শ্রমিকের নেতা তারা ব্যর্থ হয়েছে, এবং তারা যারা সবাই, সব নেতারাই ঢাকার, তারা কেন্দ্রীয় নেতারা মোটামুটি ভাবে সবাই উপস্থিত ছিল, তারা ব্যর্থ হয়েছে। এবং আমি মনে করি যে এই ধরনের দুর্ঘটনা, সড়ক, যে কোনো সড়ক দুর্ঘটনায়, এবং আমাদের এইটা ইনভেস্টিগেশন করা দরকার, শুধু পুলিশের উপরে নয়, আরো একটা গোয়েন্দা সংস্থা কিংবা কাউকে দিয়ে সঠিকটা নির্ধারণ করা। কারো বিনা কারণে কাউকে না হত্যা করে, বা কারো ড্রাইভিং ঠিক, সবকিছু ঠিক আছে, তাকে মৃত্যুদণ্ড দিলে তখন হয় এটাকে একটা সেন্টিমেন্ট তৈরি হতে পারে। সে কারণে আমাদের আমরা অনুরোধ করি, আমরা চাই আগামী দিনে এই ধরনের তদন্ত করে যেন মালিক, শ্রমিক, প্রশাসন মিলে, জনগণ মিলে, যাত্রী সেবা মিলে, সবাই মিলে, দরকার হলে সাংবাদিক, সুশীল সমাজ সেখানে থাকবে, সবাইকে নিয়ে একটা করা দরকার। অ্যাক্সিডেন্ট বাড়ুক এটা আমরা চাই না, আমাদের এবং আমরাও চাই না, আমরা আমাদের সম্পদ ধ্বংস করতে চাই না। আমার একটা গাড়ি নষ্ট হয়ে যায়, শ্রমিকরা গাড়ি অ্যাক্সিডেন্ট করলে আমার একটা গাড়ি নষ্ট হয়ে যায়, আমার মালিক পথে বসে যায়, এটাও একটা সমস্যা। আমরা আবার আসবো। তবে আমি আবারও বলছি যে আমার অবস্থান থেকে আমি যা বলছি সত্য বলছি, এবং ওনাদের অবস্থান থেকে ওনারা যা বলছেন সত্য বলেছেন। মাঝখানে যদি কোনো ধরনের ভুল বোঝাবুঝি হয় আমি এজন্য দুঃখ প্রকাশ করছি। উনি দুঃখ প্রকাশ করছেন এখানে, সেটি হচ্ছে পীর হাবিবুর রহমান, আপনার কাছে আসছি, সেটি হচ্ছে মানে সমাধান কিন্তু আমরা পেলাম না, শুধু করতে হবে বা এগুলো করা উচিত এরকম আমরা পেলাম। কে দায় নেবে আর এটা সমাধান কি, ভবিষ্যতে কি হবে? এরকম যদি মন্ত্রীরাও থাকেন অন্য সংগঠনে এবং তারাও আবার বলেন যে আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি। না, একটা ব্যাপার তো যে সত্য, যে আমরা তো এটা ঠিক যে দেশ তো অনেক এগিয়েছে, অগ্রসর হয়েছে, দেশে অনেক সমস্যা ছিল। আজকে একসময় আমাদের রাস্তাঘাট ছিল না, আজকে অনেক বড় বড় রাস্তা হয়েছে, আজকে অনেক বড় বড় সেতু, আজকে পদ্মা সেতু হয়ে যাচ্ছে, এর আগে যমুনা সেতু হয়ে গেছে। তো মনে করেন যে আজকে মানুষও বাড়ছে, দেশের মানুষের আরেকটা বাংলাদেশের উদ্ভব ঘটছে আজকে সমুদ্র বুক চিরে চড়ে।
তো সেখানে মনে করেন দেশ তো সম্ভাবনাময়, এবং সেখানে আমরা এই যে আলোচনা করছি সেখানে যত বিতর্কী হোক, রাঙ্গাভাই এখানে তিনি একজন মন্ত্রীর জায়গায় আছেন, তার এখানে তার প্রোটেকশন দিতেই হবে। তিনি যদি আজকে বিরোধী দলের রাজনীতিতে থাকতেন তাহলে তিনি আরেক ভাষায় কথা বলতেন, এটাই ব্যাপার। আমরা আসছি, আমরা মানুষের জন্য বিরোধী দলেও আছেন। আমাদের শাহজাহান খানের সঙ্গে কোনো ব্যক্তিগত বিরোধ নেই, আমাদের কোনো বরং সম্পর্ক আছে আমাদের ভালোই, যখন দেখা সাক্ষাৎ হয় আমাদের সৌজন্যবোধ রয়েছে আমাদের। তো সেখানে আজকে আমরা যেটা বলছি, যেটা আমরা চাই না যে এটা উপর থেকে কখনো চাই, আমরা সবসময় চাই মানুষের জীবনের নিরাপত্তা, নিরাপদ সড়ক চাই, নিরাপদ জীবন চাই, মানুষের নিরাপত্তা চাই, উন্নত জীবন চাই, শ্রমিক মালিক সবার, এবং আমরা একটা হেলদি সমাজ ব্যবস্থা চাই। আসলে সেটাই জন্যই আমরা এত তর্ক করি। জনাব বশির রহমান রাঙা, মালিক শ্রমিকদের সম্পর্কের ব্যাপারটায় আসছিলাম, আপনার কথা দিয়ে শেষ করবো একেবারে 30 সেকেন্ড। মানে আমরা একেবারে দৃশ্যমান কিছু দেখতে পাবো কিনা সামনে? আপনারা দেখতে পারবেন। আপনারা ওই দিন আমি 15 দিনের কথা বলেছি, তো আমার মনে হয় 1 মাসের মধ্যে আপনারা এটা দেখতে পারবেন যে আমরা শ্রমিকদের জন্য একটা ট্রেনিং ইনস্টিটিউট, আমাদের অনেক শ্রমিক, অনেক গাড়ি অনেক বেশি হয়ে গেছে বাংলাদেশে, এবং একটা পঞ্চগড় থেকে একটা গাড়ি আসতে আপনি বলছেন 8 ঘন্টা, উনি জানেন শ্রমিকদের 8 ঘন্টার বেশি আমরা ডিউটি করাতে পারি না, সেখানে 12 ঘন্টা পর্যন্ত ঢাকায় আসতে হয় তাদের। সুতরাং তাদের রেস্টের ব্যাপার আছে, উনি যেগুলো বলেছেন সেগুলো সত্য, এগুলো আমাদের এখন বিবেচনায় আনতে হবে, দেখতে হবে, করতে হবে। এবং সেই সঙ্গে সরকারেরও আমরা চাই যে অন্তত পরিবহন শ্রমিকদের জন্য মালিক শ্রমিক সবাই মিলেই যেন আমরা একটা ভালো কিছু করতে পারি জনগণের, যাতে ভোগান্তির কোনো সৃষ্টি না হয়। 1 বছরে পরিবহনের এই 7 বছরে কোনো ধর্মঘট হয়। ধন্যবাদ। 7 বছরে কোনো ধর্মঘট কিন্তু বাংলাদেশে হয়নি। গণতন্ত্র শেষ করছি আজকের গণতন্ত্র আমরা বলতে চাই সেটি হচ্ছে যে একটি নিরাপদ সড়ক চাই, আমরা কোনো ধরনের নৈরাজ্য চাই না, এবং যে ধরনের ঘটনা ঘটেছে সেটির একটি সুষ্ঠু তদন্ত হোক এবং কারা এর জন্য দায়ী তাদেরও বিচার করা হোক। একইভাবে সড়কে যেন আর প্রাণহানি না ঘটে সেটি আমাদের কামনা। আজকের গণতন্ত্র এখানে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ পীর ভাই, প্লিজ।